শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আমরা আজকে কথা বলবো হৃদরোগের বিভিন্ন আধুনিক অপারেশন নিয়ে, এবং এ বিষয়ে আমাদের সাথে আজকে কথা বলতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন রহমান। শুভ সকাল স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এই যে হার্টের বিভিন্ন রোগ বালাই হয় আমাদের, তার জন্য তো আগে ওষুধেই সেরে যেত বা আমরা এটাকে কন্ট্রোলে রাখতাম, কিন্তু এখন অনেক রকম অপারেশনের অপশন এসেছে। হার্টের অপারেশন বলতে আমরা হয়তো বুঝি বাইপাস সার্জারি, একটা বড় অপারেশনের কথা, বা অনেক সময় আমরা এনজিওগ্রামের কথাও বলে থাকি। সো এই দুইটার যদি একটু মূল পার্থক্যটা আমাদেরকে বুঝিয়ে বলতেন। যে কোনো অসুখের প্রথম যে বিষয়টি থাকে সেটি হচ্ছে কোনো কোনো অসুখের চরিত্রই এমন যে অসুখগুলো অনেক সময় মেডিসিনের প্রতিকার পাওয়া সম্ভব। কোনো কোনো অসুখ আছে যেগুলো শুধুমাত্র মেডিসিনে নয়, তার জন্য প্রয়োজন সার্জারি। আবার কখনো কখনো কোনো কোনো অসুখের জন্য মেডিসিন এবং সার্জারি দুটো বিষয়ই পরপরই প্রয়োজন হয়ে থাকে। তো এমনই একটি বিষয় হচ্ছে কার্ডিয়াক সার্জারি। প্রথমে হৃদরোগের আমরা যে অসুখগুলো জানতে পারি, সেই অসুখগুলোতে যেমন খুব স্বাভাবিকভাবে আমরা জানি, যেমন ব্লাড প্রেশারের সমস্যা, উচ্চ রক্তচাপ যেটা আমরা বলি, এবং সাথে হার্টে ব্লকের কথা বলি, কিংবা ভালভের অসুখের কথা বলি। সেই সব অসুখের ক্ষেত্রে প্রতিটা অসুখের ক্ষেত্রেই প্রথমে আমরা মেডিসিন দিয়েই চেষ্টা করি। রোগের এমন স্টেজ আছে, প্রত্যেকটি রোগেরই একটি স্টেজ আছে। রোগের তীব্রতা যখন বেড়ে যায় তখন দেখা যায় যে কখনো কখনো সেই রোগটি আর মেডিসিনের নিরাময়যোগ্য হয় না, সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। তেমনি হাইপার টেনশনের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে প্রথমত আমরা অসুখের কথা বলি, কিন্তু এই হাইপার টেনশন থেকেই আবার নতুন কিছু রোগের সৃষ্টি হয়। যেমন হাইপার টেনশনের মূল একটি কারণ হচ্ছে হার্টের রক্তনালীতে চর্বি জমা। সেই রক্তনালীতে চর্বি জমে জমে একটা পর্যায়ে দেখা যায় যে করোনারি রক্তনালীগুলোতে ব্লকের সমস্যা ধরা পড়ে অনেকে। সেই ব্লকটিকেও আমরা ওষুধের মাধ্যমে চেষ্টা করি যাতে ধীরে ধীরে অসুখটি আয়ত্তে আনা যায় কিংবা কন্ট্রোল করা যায়। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যেই অসুখটির তীব্রতা এমন আকার ধারণ করে যে হার্টের করোনারি রক্তনালীতে যে চর্বিগুলো জমে থাকে, সেই চর্বিগুলো এমন পরিমাণ জমে যায় যেটি আর ওষুধ দিয়ে নিরাময়যোগ্য হয় না। সেই ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে চেষ্টা করি এনজিওগ্রাম করে দেখার। এনজিওগ্রাম করে দেখলে আমরা তখন, এনজিওগ্রাম একটি পরীক্ষা, এই পরীক্ষাটি আপনারা নিশ্চয়ই জানেন। এই এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমেই আমরা জানতে পারি যে হার্টের রক্তনালীতে কতটুকু বা কত % ব্লক হয়েছে। সেই ব্লকের পরিমাণ যখন নির্ধারিত হয়, সেই অনুযায়ী সেই রোগটি আমাদেরকে মেডিসিনে নিরাময়যোগ্য কিনা, কিংবা রিং পরানো লাগবে কিনা, কিংবা বাইপাস সার্জারির প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টি আমরা তখন নিরূপণ করতে পারি। অনেক সময় দেখা যায় যে স্যার 90% ব্লক বা 80% ব্লক বলছে, কিন্তু অপারেশনের কথা বলছে না। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে 4-5টা ভেসেলস ব্লকের কারণে অপারেশনের কথা অনেক আগেই বলে দিচ্ছে। এটার কোনো কি নির্দিষ্ট দিক নির্দেশনা আছে যে এতটুকু হলে আমাদের অপারেশনে যাওয়া উচিত, বা শুধুমাত্র স্টেন্টিং বা বেলুনিং করেই এটার উপকার পাওয়া যেতে পারে? আসলে এইটি নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী যে কোনো চিকিৎসা পরিচালিত হয়। আমাদের সারা পৃথিবীতেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে যে গাইডলাইনটি তৈরি হয়, সেই গাইডলাইনে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে কোন রোগের ক্ষেত্রে কতটুকু চিকিৎসা দেওয়া হবে, কতটুকু চিকিৎসার পরবর্তীতে সার্জারি প্রয়োজন হবে। তেমনই একটি বিষয় হচ্ছে রক্তনালীতে ব্লক। রক্তনালীতে ব্লকে অনেক ক্ষেত্রে দেখা যায় 80-90% বা 90-95% ক্ষেত্রেও আমরা রিং পরাচ্ছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 90-95% ব্লকের ক্ষেত্রেও রিং পরানো যাচ্ছে না, তখন সার্জারি করার প্রয়োজন পড়ে রোগীকে। এসব ক্ষেত্রে বেসিক্যালি যে নির্দিষ্ট গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইনগুলোতে মূল যে চরিত্র, সেই চরিত্র থেকে বলা যায় যে
আপনার এখানে যে ব্লকটি আছে সেই ব্লকটি শুধু নয়, সেই ব্লকটি কোন অবস্থানে আছে, সেই ব্লকটি হার্টের কতটুকু অংশ জুড়ে আছে কিংবা কতখানি লম্বা কতখানি অংশ জুড়ে আছে, কারণ এই কতখানি অংশ জুড়ে আছে যে তাকে রিং পরানো যাবে কি যাবে না, কিংবা হার্ট যে চরিত্রের ব্লক হওয়ার পরে হার্ট যে চরিত্র ধারণ করেছে সেই চরিত্রে হার্টটিকে বাইপাস করার মতো অবস্থায় আছে কিনা, এইসব বিভিন্ন দিকগুলো আমরা দেখি। এমনকি এখানে আরেকটি বড় বিষয় খুব লক্ষণীয় যে রোগীর বয়স একটি বড় বিষয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের দেশের মানুষের অনেক 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 হার্টের রোগীদের ক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি ডিসকারেজ করি। কারণ হচ্ছে তার বয়স, অনেক ক্ষেত্রে 80 বছরের বয়স বা 75 বছর বয়সের বেশি হলে সেই রোগীকে আমরা বাইপাস সার্জারির জন্য নিরুৎসাহিত করি। এর মূল কারণ হচ্ছে আমাদের দেশে একটি বিষয় আপনাদের জানতে হবে, যেটা আমাদের দেশ আর ইউরোপ আমেরিকার দেশে মানুষের স্ট্রাকচারের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেই জন্য আমাদের দেশে যে বয়সে একটা সার্জারির যে সেই স্ট্রেসকে নেওয়া সম্ভব হয়, সেটা বাইরের দেশের মানুষের ক্ষেত্রে সেটা হয়তো অনেক বেশি বয়সে নেওয়া সম্ভব হয়। সেই জন্য বাইরের দেশে 90-95 বছর বয়সেও অপারেশন করা সম্ভব। আমাদের দেশে আমরা করি, মাঝে মাঝে হয়তো কিছু কিছু ক্ষেত্রে করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সাধারণত এটি অ্যাভয়েড করার চেষ্টা করি 75 বছরের বয়সের পরে কোনো কার্ডিয়াক সার্জারি অপারেশনের ঝুঁকিতে না যাওয়ার জন্য। ওকে স্যার, এই যে বলছেন যে অপারেশনের জন্য বাইপাসের কথাটা আসছে, কিন্তু এখন তো বর্তমানে খুব অল্প কেটে মিনিমাল ইনভেসিভ সার্জারিও কার্ডিয়াকে হয়। তো এই জিনিসটা যদি একটু বুঝিয়ে বলতেন যে কিভাবে অল্প কেটে আমরা এই কার্ডিয়াক সার্জারিতে যেতে। ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন যে আজকে এই সময় দাঁড়িয়ে আমরা প্রতিটি বিষয়ে যেখানে আপগ্রেডেড হচ্ছি, তেমনই একটি বিষয় হচ্ছে কার্ডিয়াক সার্জারি আপগ্রেডেশন। আমরা কার্ডিয়াক সার্জারি আমাদের দেশে হয়তো শুরু হয়েছে অনেক দেরি করে। কার্ডিয়াক সার্জারির শুরুর ইতিহাসটা হয়তো আমাদের একটু দিলে হলেও আমরা উন্নতিটা খুব দ্রুত করছি। সেই জায়গা থেকে বলতে পারি বাইরের দেশে যেসব সার্জারিগুলো এখন হরহামেশাই হচ্ছে, সেসব সার্জারিগুলো আমরা বাংলাদেশেও করতে সক্ষম হচ্ছি। তেমনই একটি বিষয় হচ্ছে ছোট কেটে অপারেশন, যেটা বলে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা MICS অথবা MIS নামে পরিচিত, সেটি সারা বিশ্বেই। সেই সার্জারিতে আমরা যে কনভেনশনাল অপারেশনগুলো করে থাকি, সেই অপারেশনগুলোর সাথে এই অপারেশনগুলোর তফাৎটা হচ্ছে ওই অপারেশনগুলো করা হয় হচ্ছে মাঝখানে হাড় কেটে, আর MICS বা MIS সার্জারি যেগুলো করা হয় সেগুলো করা হয় হচ্ছে ডান পাশে অথবা বাম পাশের পাঁজরে ছোট 2 থেকে 3 ইঞ্চি একটি ছোট কেটে অপারেশনগুলো করা হয়। সেই ক্ষেত্রে হাড় কাটার প্রয়োজন হয় না। এই যে MICS বা MIS সার্জারিগুলো করা হয়, সেই MICS বা MIS সার্জারিগুলোর আরেকটি আপগ্রেডেড ভার্সন হচ্ছে এই সার্জারিগুলো অনেক সময় আরও ছোট করে অপারেশন করা যায়, যেটি বলা হয়েছে আমরা যে নিপলের আশেপাশে যে কালো অংশ আছে তার সাইড দিয়ে কেটেও আমরা অপারেশন করি ছোট করে, সেটাকে বলে এন্ডোস্কোপিক সার্জারি। সেটি অনেকটা আপনারা সবাই জানেন ল্যাপারোস্কোপিক সার্জারি যেভাবে করা হয় পেটের মধ্যে ছিদ্র করে, তেমনভাবেই এরকমভাবে এন্ডোস্কোপিক যে সার্জারিটি আছে এরকমভাবেই আমরা একটা ক্যামেরা দিয়ে কিংবা অনেক সময় 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যে ছিদ্রগুলো করা হয় কেটে যে অংশটুকু কেটে অপারেশন করা হয়, সেখানেও আমরা সাইড দিয়ে একটি ক্যামেরা ঢুকিয়ে এই অপারেশনগুলো করে থাকি। এই অপারেশনগুলোর মাধ্যমে যে কোনো অপারেশনই করা সম্ভব হচ্ছে। আমরাও বাংলাদেশে এখন পর্যন্ত সেই জায়গাটা থেকে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও MICS বা MIS সার্জারিটাকে তাদের মতো করে তাদের যে পর্যায়ে আছে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। খুবই, এবং হার্টের অপারেশনের আরেকটি খুবই ইন্টারেস্টিং বিষয় এবং আপনাদের জন্য ঝুঁকির কারণ যেটা হয় যে আমি যখনই অন্য কোনো জায়গায় অপারেশন করি সেই জায়গাটা তো নড়াচড়া করে না, হার্টটা তো কন্টিনিউয়াসলি নড়াচড়া করে। এই জন্য একটা বিটিং হার্ট সার্জারি আর একটা নন বিটিং হার্ট সার্জারি, এরকম দুইটা বিষয় আছে। এই দুইটা বিষয় যদি একটু বলেন, অনেকেরই হাত কি থামিয়ে তারপর অপারেশন করা হয় কিনা সাধারণের মধ্যে একটা কোশ্চেন থাকে, বা এই যে থামিয়ে অপারেশন যদি করতে হয় তারপর আবার হার্টটাকে চালু করে কিভাবে, সেই বিষয়ে যদি একটু সহজে। খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন। আপনি
এটি সমস্ত মানুষের জিজ্ঞাসা যে আপনি অপারেশন যখন করবেন হার্টটিকে বন্ধ করে করবেন নাকি হার্টটি চালু অবস্থায় করবেন। হার্ট বন্ধ কিংবা হার্ট চালু অবস্থায় যে অপারেশনের যে বিষয়টি সেটি আমাদের অনেক দিন ধরেই প্রচলিত বাংলাদেশে। সেই জায়গা থেকে বলতে পারি যে হার্ট বন্ধ না করেও যে অপারেশনগুলো করা হয়, দ্যাট মিন্স যে আমরা যে বাইপাস সার্জারিগুলো করি সেগুলো হার্ট বন্ধ না করেই করা সম্ভব। এবং আমাদের দেশ শুধু না, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে, ইভেন জাপানেও এই হার্ট বন্ধ না করে অপারেশন করার ট্রেন্ডটা অনেক বেশি, বাইপাস সার্জারি করার ট্রেন্ডটা অনেক বেশি, যেটি আমেরিকা, ইউরোপে, বিশেষ করে লন্ডন, ইউরোপে, ইউকে কিংবা ইউরোপে এইসব জায়গাতে ওদের ওখানে দেখা যায় যে ওরা চেষ্টা করে হার্টটি বন্ধ করে অপারেশন করার জন্য। ইভেন আমি সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরেও আমি বলতে পারি সিঙ্গাপুরে দেখেছি ওরা সব চেষ্টা করে 70-80% কেজি হার্টটি বন্ধ করে অপারেশন করার জন্য। এই জায়গাটা থেকে বলতে পারি যে আমরা অন্যান্য দেশ থেকে খুব এই বিষয়টাতে খুব অগ্রসর হয়েছি। আমরা এখন হার্টটি বন্ধ না করে হার্ট চলন্ত অবস্থায় অপারেশন করতে পারি, বাইপাস সার্জারি। এবং এটি অন্যান্য হার্টের অপারেশনের মতোই যতখানি ঝুঁকি, কম ঝুঁকি আছে সেই কম ঝুঁকিতেই আমরা অপারেশনগুলো করতে পারি। হ্যাঁ, এটার একটু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি হার্টটি চলন্ত অবস্থায় অপারেশনের সময় যদি কোনো সমস্যা আমরা বোধ করি তখন সঙ্গে সঙ্গে আবার এটি আমরা হার্ট বন্ধ অবস্থায় অপারেশনের ওই পদ্ধতিতে রূপান্তর করতে পারি। সো এটি কোনো প্রবলেম নয়। তো হার্ট বন্ধ না করে যে অপারেশন, হার্ট বিট করে যে অপারেশন, সেটি সাধারণত বাইপাস সার্জারিই করা হয়। এছাড়াও ভালভের দু একটি সার্জারিও আমরা হার্ট বন্ধ না করে অপারেশন করি অনেক সময়। তো সেটি খুব কম ক্ষেত্রেই সংগঠিত হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা হার্টটি চলন্ত অবস্থায় বাইপাস সার্জারিগুলোই করে থাকি। আর যে এই যে আমি হার্টটা থামিয়ে অপারেশন করছি, তারপরে আবার হার্টটা শুরু করার ক্ষেত্রে কি ঝুঁকি থাকে যে না আবার হার্টটা শুরু হচ্ছে না এরকম? ব্যাপারটি তেমন নয় অ্যাকচুয়ালি। হার্টটি বন্ধ আমরা যখন করি তখন একটি নির্দিষ্ট প্রসেস মেনটেন করেই করা হয়। এই হার্টটি বন্ধ করে একটি সার্কিটের মাধ্যমে একটি মেশিনে নিয়ে যাওয়া হয়। সো এই মেশিন থেকে যখন আবার ব্যাক করা হয় তখন আবার একটি নির্দিষ্ট প্রসেস মেনটেন করেই করা হয়। কিন্তু এই প্রসেস মেনটেনেন্সের সময় হয়তো কোনো রকম গরমিল হলে, অপারেশনটি যদি আপনি ঠিকঠাক মতো সম্পন্ন না করেন কিংবা অপারেশনের জায়গায় যদি কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হার্টটি আবার স্বাভাবিক অবস্থায় ব্যাক করতে সামান্য ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে সেটা সাধারণত খুবই রেয়ার কেসেই হয়ে থাকে। এটা আসলে খুবই এতটাই নগণ্য যে এটা নিয়ে আসলে মানে ভয় পাওয়ার বা ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। খুবই সুন্দর মতো কথা বললেন। আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে ফিরে এসে আরও ডিটেলসে বিষয় নিয়ে কথা বলব। বিরতির আগে আমরা কথা বলছিলাম স্যার বাইপাস সার্জারি নিয়ে। এই বাইপাস বলতে তো আমরা বুঝি যে মানে হার্টের যে নালীগুলি আছে সেই ধমনী, ছোট ছোট নালী, এগুলির প্রতিস্থাপন করা। কিন্তু হার্টে তো অনেক বড় বড় ধমনীও আছে, মহাধমনী যদি আমরা বলি, অ্যাওর্টা বা এই যে ধমনীগুলি, এগুলিরও তো অপারেশন হয়। বাংলাদেশে কি সেই অপারেশনগুলি করা সম্ভব? চমৎকার, আপনি এমন একটি বিষয় উত্থাপন করেছেন যে বিষয়টি সম্পর্কে আমাদের দেশের মানুষ শুধু নয়, আমাদের দেশের আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত তাদের অনেকেই এই বিষয়টি খুব বেশি অ্যাওয়ার না। বাইপাস বলতে আমরা শুধুমাত্র করোনারি রক্তনালীতে বাইপাস কিংবা পায়ের রক্তনালীতে বাইপাস বুঝি না, এটাই বুঝাই না। বাইপাস বলতে অনেক রকম বাইপাস আছে। তো এখানে বাইপাসের থেকেও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যখন রক্তনালীগুলো দেখি সেটি হচ্ছে সবসময় ছোট ছোট রক্তনালীগুলো দেখি। মহাধমনীকে তো বাইরে থেকে দেখা যায় না। তো সেই ক্ষেত্রে মহাধমনী যখন আমরা হার্টটা খুলি, মহাধমনীটা দেখা যায় যে অনেক মোটা থাকে, অনেক বড় থাকে। আমরা যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখি যে এই মহাধমনীতে বিভিন্ন রকম অসুখের কারণে এমন একটি অবস্থায় যায় মহাধমনী, যেটির কারণে মহাধমনী আর আগের মতো কার্যকর ক্ষমতা থাকে না। এবং এছাড়াও এই মহাধমনী অনেকটা ঝুঁকিতে থাকে,
কেননা যখন মহাধমনীর ওয়ালগুলো পাতলা হয়ে যায় তখন সেই ক্ষেত্রে ওই ওয়ালগুলোর ভেতরে ওয়ালের যে লেয়ার থাকে সেই লেয়ারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ছিঁড়ে রক্তটি ওই ওয়ালের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি একটি ইমার্জেন্সি কন্ডিশন। তো এই মহাধমনীর এই বিভিন্ন বিষয়ের রোগগুলো আগে আমাদের দেশে খুব বেশি ডায়াগনোসড হতো না, কিন্তু ইদানিং আমরা বলতে পারি যে আমাদের দেশে এই মহাধমনী অসুখগুলো ডায়াগনোসিসের পরিমাণ যেমন বেড়েছে, রোগীর অ্যাওয়ারনেস যেমন বেড়েছে, এমনকি আমরা এইসব রোগীগুলো হরহামেশাই পাচ্ছি বাংলাদেশে। বাইরের দেশে এই ধরনের রোগীগুলো খুবই বেশি থাকে, কারণ এখানেও একটি ব্যাপার আছে, এটা আমাদের দেশের মানুষের তুলনায় ওদের দেশের মানুষের এই ধরনের রোগগুলো বেশি হয়, বিশেষ করে আমেরিকা, ইউরোপে, যেটি আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত কম হয়, কিন্তু তারপর আমরা পাচ্ছি। এই রোগগুলোতে সাধারণত কি করা হয়, দেখা যায় যে যদি আমাদের দেশে লেট স্টেজে যে রোগীগুলো আসে সেই ক্ষেত্রে তো একটি ইমার্জেন্সি কন্ডিশন, সেই ক্ষেত্রে তো তাকে বিভিন্ন রকম ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিয়ে তারপর আমাদেরকে অপারেশনে যেতে হয়। কখনো কখনো আমরা অপারেশনের সুযোগ পাইও না। কিন্তু যেসব রোগীগুলো যথাসময়ে আসে এবং আমাদের কাছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন আমরা নিশ্চিত হই যে এই রোগটি তার মহাধমনী থেকে সৃষ্ট, তখন আমরা এই মহাধমনীটাকেও রিপ্লেস করার মতো এখন সক্ষমতা অর্জন করেছি। এই জায়গাতেই বলতে পারি গত 5-7 বছর আগেও বাংলাদেশে যে জায়গায় ছিলাম আমরা, এই বিষয়টাতে খুব ব্যাপকভাবে ভীত সন্তুষ্ট থাকতাম যে এই ধরনের রোগ হলে আমরা কোথায় যাব, কি করব, এটা নিয়ে আমরা সবসময় একটা কনফিউশনে থাকতাম, কিংবা এক ধরনের চিন্তাভাবনা, আমাদের জায়গাটা খুব প্রসারিত ছিল না। কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেক বেশি উন্নতি সাধন করেছি বিধায় এখন আমরা বলতে পারি যে আমরা যারা কার্ডিয়াক এবং অ্যাওর্টিক সার্জারি করে থাকি তাদের জন্য এই বিষয়টি অনেক বেশি সহজতর হয়েছে, এবং আমরা বিভিন্নভাবে বাইরের থেকে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে কিংবা বিভিন্ন রকম সভা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা এইগুলোর মাধ্যমে এটা আসলে অনেক বেশি ফ্যাসিলিটি অর্জন করেছি, যে কারণে আমরা এই ধরনের রোগগুলো খুব সহজেই অপারেশনও করতে পারছি, চিকিৎসাও দিতে পারছি। ওকে, এর সাথে তো স্যার এই যে মহাধমনীর সাথেও তো অনেক ভালভ থাকে, হার্টের ভালভের অপারেশন, এটাও মানুষের একটা খুব মানে কিউরিয়াসিটি যে হার্টের ভালভ মানে কি, ওই জায়গাতে কিভাবে এটা প্রতিস্থাপনও করা লাগে। তো এই জায়গাটা যদি একটু বুঝিয়ে বলতেন। হার্টের ভালভের অপারেশনটি বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতেই খুব কমন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যাদের রিউম্যাটিক ডিজিজ ছিল আগে, তাদের একটা নির্দিষ্ট বয়স পরে দেখা যায় যে হার্টের বিভিন্ন রকম হার্টের ভালভের রোগে আক্রান্ত হচ্ছেন। হার্টের ভালভের অপারেশন আমাদের দেশে গোড়া থেকেই খুব ভালো অপারেশন আমরা করছি, এবং এখন পর্যন্ত আমরা এই অপারেশনগুলো খুব সুন্দর মতোই করতে পারছি। তো হার্টের ভালভের অপারেশনের ক্ষেত্রে এই যে হার্ট ভালভ প্রতিস্থাপন যে বিষয়টি ছিল সেটি তো আগে থেকেই ছিল, কিন্তু হার্ট ভালভের আরেকটি বিষয় যেটি আমরা আসলে ডেভেলপমেন্টের চেষ্টা করছি এবং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, সারা পৃথিবী আসলে এই বিষয়টিতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, সেটা হচ্ছে হার্ট ভালভ রিপেয়ার। দ্যাট মিন্স আপনার হার্ট ভালভটি পরিবর্তন না করে হার্ট ভালভ ওই যে নেটিভ যে হার্ট ভালভটি রয়েছে সেই হার্ট ভালভটি রেখে সেই হার্ট ভালভটিকে কীভাবে রিপেয়ার করে দিয়ে তার রোগটিকে সারানোর সক্ষম হয় কিনা সেই বিষয়টিতে আমরা মনোযোগ দিচ্ছি, এবং অনেক বেশি আমরা চেষ্টাও করে যাচ্ছি, অনেক ক্ষেত্রে সফল হচ্ছি, এবং এটা সারা পৃথিবীতেই আসলে 100% সাকসেসফুল কোনো দেশেই নেই, কোনো দেশেই হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারাও চেষ্টা করে যাচ্ছে, আমরাও তাদের সাথে সমানতালে চেষ্টা করে যাচ্ছি এদেশে। কিছু এই যে হার্টের ভালভের অপারেশনগুলি আছে স্যার, সেটা কি এরকম বুকের অনেকখানি হাড় কেটে করা লাগে, নাকি এটাও ছোট করে মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে করা সম্ভব? ধন্যবাদ। আসলে এই হার্টের যে কোনো সার্জারি, মিনিমাল ইনভেসিভ সার্জারি বা হার্টের যে ছোটোখাটো অপারেশন যেটি বলেছি সেইভাবেই করা সম্ভব, এবং ভালভের অপারেশনগুলো সাধারণত আমরা মাঝখানে কেটেই করি, কিন্তু যেহেতু আমাদের দেশে এখন আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারিটাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটি আমাদের কাছে এখন খুব সহজতর একটি বিষয়। আমরা এই ছোটোখাটো অপারেশন করে এই ভালভের অপারেশনগুলো খুব সহজেই করতে পারছি। আমাদের এই জায়গাটায় যেমন উন্নতি হয়েছে তেমন অন্যান্য
সার্জারিগুলো আমরা মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে করছি, বাইপাসও আমরা করছি। তার সাথে এমনকি সারা পৃথিবীতে বেন্টাল যেটা আপনি একটু আগে যেটা বললেন যে মহাধমনীর অপারেশন, সেই মহাধমনীর অপারেশনও কিন্তু এই ছোটো কেটে অপারেশন করা সম্ভব। সেটা আমাদের দেশে এখন পর্যন্ত আমরা শুরু করিনি, তবে অচিরেই হয়তো আমরা সেই কাজটিও করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এখানে স্যার আপনি বললেন যে ভালভের প্রতিস্থাপনের সাথে সাথে ভালভ রিপেয়ারের কাজও করা হয়। এর সাথে আরেকটি জিনিসও আপনি বললেন যে এই যে মহাধমনী অনেক সময় লেয়ারগুলি খুব পাতলা হয়ে যায়, এই টোটাল জিনিসটা কি পরিবর্তন করার মতো কোনো অপারেশন আছে, নাকি এইরকম কোনো অপারেশন বা অপশন নাই এখন? মহাধমনীর যে বিষয়টি, রোগটি যে সম্পন্ন হয় সেটা মহাধমনীর গোড়ায় যেখানে হার্ট ভালভ থাকে, আওরটিক ভালভ নামে যেটা বলি আমরা, আওরটিক ভালভ থেকে শুরু করে সেটি একদম বুক থেকে শুরু করে পেট পর্যন্ত সেই ধমনীটি বিস্তৃত থাকে মহাধমনী। সেই মহাধমনীর যে কোনো অংশের রোগেই সেটিকে অপারেশন করে রিপ্লেস করে দেওয়া সম্ভব। এমনকি কখনো কখনো পেটের দিকে যদি মহাধমনীতে কোনো রোগ হয়, সেক্ষেত্রে আমরা ডিভাইস দিয়েও সেই চিকিৎসাটি করাটি আমাদের দেশে এখন প্রচলিত আছে। আমরা সেই জায়গাটিতে পৌঁছাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। তবে আমরা সবচেয়ে বেশি উন্নতি করেছি যে জায়গাটিতে, সেটি হচ্ছে হার্টের থেকে যে হার্টের অ্যাওরটিক ভালভ থেকে উপরের দিকে যে অংশটুকু মহাধমনী থাকে, সেই জায়গাটি প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের এখন আমরা এটা হরহামেশাই করছি। কিন্তু এর পরবর্তী যে অংশটুকু, সেই অংশটুকু প্রতিস্থাপনের জায়গাটা থেকে সেই জায়গাটুকু প্রতিস্থাপন করতে হলে যে ডিভাইসগুলো লাগে সেগুলো প্রচণ্ড ব্যয়বহুল। কারো কারো ক্ষেত্রে বলবো, অনেক ক্ষেত্রে অনেকেই সেটি বেয়ার করতে পারেন না বিধায় অনেক ক্ষেত্রে আমরা সেটি প্রতিস্থাপনে হয়তো সুযোগ সব ক্ষেত্রে পাই না। তবে এটিও আমাদের দেশে প্রতিস্থাপন করা সম্ভব। আমি এই জায়গাতে স্যার একটু বড়দের জায়গা থেকে আমি ছোটদের জায়গাতে সরাসরি চলে যাব। এই যে অপারেশনগুলি বললেন বেশ ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ বড় অপারেশন, যেটার জন্য বললেন স্পেশাল ডিভাইসও দরকার হয়, ম্যান পাওয়ার এবং এক্সপার্ট হ্যান্ড তো অবশ্যই আছে। ছোটদের হার্টের অপারেশন, পেডিয়াট্রিক কার্ডিওলজি একটা বিশাল সাবজেক্ট, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চার জন্মগতভাবে হার্টের ফুটা নিয়ে জন্মায়। এক্ষেত্রে অনেকেই পিতামাতারা শঙ্কিত হয়ে যায় এবং দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা করে, কারণ তার সন্তানের জন্য তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। আমাদের দেশে পেডিয়াট্রিক কার্ডিওলজি ক্ষেত্রে কতটুকু অ্যাডভান্স হয়েছে এবং সেখানে কি এই অপারেশনগুলি করা সম্ভব কিনা? ধন্যবাদ। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমার দর্শকদেরকে একটি বিষয় সবার আগে নিশ্চয়তা দিতে চাই যে আমাদের দেশে যে কার্ডিয়াক সার্জারি যে পর্যায়ে উন্নীত হয়েছে, কোনো রোগীকেই এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। সেটি অ্যাডাল্ট হোক কিংবা পেডিয়াট্রিক হোক। যেটি বলছিলেন যে শিশুদের ছিদ্র, হার্টের ছিদ্রের ক্ষেত্রে, শিশুদের হার্টের ছিদ্র থেকে শুরু করে শিশুদের অনেকগুলো অপারেশনই বাংলাদেশে খুব সফলভাবে সম্পন্ন হচ্ছে। এবং আমাদের দেশে যে শিশুদের যে ব্যাপক হারে এই ধরনের রোগগুলো হচ্ছে, সেটি আপনি বিভিন্ন সেন্টারে গেলে দেখতে পাবেন যে এত বেশি রোগী, আমরা এত রোগীর চাপ সামলে নিতে পারছি না। সেই ক্ষেত্রে অনেক রোগী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে অপারেশনে যাচ্ছে। আমাদের দেশে যদি ওই জায়গাটা পৌঁছাতে না পারতাম, তাহলে রোগীগুলো এভাবে আমাদের জন্য অপেক্ষা করতো না, তারা নিশ্চয়ই দেশের বাইরে চলে যেতেন। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের যাওয়ার যে একটা ট্রেন্ড চালু আছে, সেই জায়গা থেকে বলতে পারি যে তারা ওখানেই চলে যেতেন। কিন্তু না, আমরা পেডিয়াট্রিক সার্জারিতে এত বেশি ভালো করছি যে সেখানে আসলে সব ধরনের অপারেশনই আমরা আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের ক্ষেত্রে বলি বা বড়দের ক্ষেত্রে বলি, আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাতে পৌঁছাতে পেরেছি যে আমরা সব ধরনের অপারেশনগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করছি। আর হার্টের ছিদ্রটা অ্যাকচুয়ালি বাবা মাদের বলি, আমি একটা বিষয় সবসময় বলতে চাই বা বাবা মাদের অ্যাসুরেন্স দিতে চাই, হার্টের যে ছিদ্র হয় সেই ছিদ্রটি অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে বাচ্চাদের ধরা পড়ে, অনেক ক্ষেত্রে বড় হওয়ার পর ধরা পড়ে। কিন্তু এই ছিদ্রের কারণগুলো আমাদের কাছে যখন জানতে চাওয়া হয়, তখন আমরা অনেক ক্ষেত্রেই তাদেরকে বোঝাতে সক্ষম হই যে এই হার্টের যে ছিদ্রটি, সেই ছিদ্রটি আসলে অনেক ক্ষেত্রে জন্মগত ত্রুটি বলি আমরা। এই জন্মগত ত্রুটি ক্ষেত্রে আসলে কারো হাত নেই। তো এই ক্ষেত্রে কোন বাচ্চার জন্মগত ত্রুটিটি হবে কি হবে না, এটি নিশ্চিতভাবে বলা যায় না। তো যে কোনো বাচ্চায় জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। তো জন্মগত ত্রুটি যাদের আছে
সেসব বাচ্চাদের বাবা মাদের বলবো আপনারা সেটি নিয়ে উৎকণ্ঠিত হবেন না। আপনারা চেষ্টা করুন, কোনো ডাক্তারের পরামর্শ নিন এবং সেই রোগটি নিশ্চিতভাবে আমাদের এখন যে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনরা রয়েছেন তারা এটির খুব সফলভাবেই সেই রোগটি চিকিৎসা দিতে সক্ষম। খুবই সুন্দর মতো বুঝিয়ে দিলেন যে বাচ্চাদের হার্টের অসুখ নিয়ে কিভাবে কাজ করব। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা এই বিষয়ে আরও ডিটেলস কথা বলবো। বিরতি যাওয়ার আগে আমরা কথা বলছিলাম শিশুদের হার্টের সমস্যা নিয়ে। একটা বাচ্চার হার্টের প্রবলেম আছে কি না এটা বাচ্চার বাবা মারা কিভাবে বুঝতে পারে, বা একটা বাচ্চার হার্টের মানে স্ক্রিনিং করার জন্য বাবা মাদের কি করা উচিত, কোন বয়সে করা উচিত, সেটা যদি একটু গাইডলাইন দেন। হার্টের সমস্যা বাচ্চা অবস্থায় বোঝার সত্যিকার অর্থেই কোনো নিয়ামক নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বাচ্চার ক্ষেত্রে বাবা মা সন্দেহ পোষণ করেন যে বাচ্চাটি গ্রোথ ঠিক মতো হচ্ছে না, প্রায়শই তার ঠান্ডা লাগছে কিংবা ঠান্ডার সমস্যা হচ্ছে, বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কথা বলি, কখনো কখনো তার বুক ধরফর করছে। এমনকি অনেক বাচ্চার খুব কমনলি যে অনেক বাচ্চার হয় যে নীল হয়ে বাচ্চা অজ্ঞান হয়ে যায়। এইসব বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে এইগুলো বাচ্চাদের হার্টের অসুখের কয়েকটি সিমটম। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পার্শ্ববর্তী যিনি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট অথবা কার্ডিয়াক সার্জন আছেন তাদের সাথে যোগাযোগ করুন। তারা নিদেনপক্ষে একটি ইকোকার্ডিওগ্রাফি করে সেই বিষয়টি তারা নিশ্চিত হতে পারেন যে তার হার্টে সত্যিকার অর্থেই কোনো অসুখ আছে কিনা। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতেই যে সমস্যাটি দেখা দিচ্ছে যে একটু বয়স হলে, মাদের একটু বয়স হলে যখন বাচ্চা জন্ম নেয়, সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্মগত হার্টের ত্রুটি নিয়ে জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেসব ক্ষেত্রে সাধারণত বাচ্চা জন্ম নেওয়ার পরেই আমরা অনেক সেন্টারেই আমরা রুটিন ইকোকার্ডিওগ্রাফি করে দেখি যে হার্টের অ্যাকচুয়ালি কোনো রকম কোনো ত্রুটি আছে কিনা বা ছিদ্র আছে কিনা অথবা অন্য কোনো জন্মগত সমস্যা আছে কিনা। সেই বিষয়টি তখনই নিশ্চিত হওয়া যায়। তাদের খেলাধুলা করার আগ্রহটা অনেক কম থাকে কিংবা অল্প খেলাধুলা করলে হাঁপিয়ে যায়। এই ধরনের শারীরিক দুর্বলতা লক্ষণগুলো অনেক সময় প্রকাশ পায়। সেসব ক্ষেত্রেও আপনারা পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন যে আপনার বাচ্চাটি হার্টের রোগ থেকে মুক্ত কিনা। অনেক সময় দেখা যায় যে ডাক্তাররাই বলছে যে হার্টের প্রবলেম থাকলেও, হার্টে ফুটা থাকলেও আপনি একটু সময় ধরেন, কিছুদিন পরে হার্টের ফুটাটা এমনি জোড়া লেগে যেতে পারে। এইটার কি কোনো দিক নির্দেশনা আছে যে হার্টের ফুটা এমনি জোড়া লেগে যায় নাকি ওষুধে কোনো কাজ করে? জি, ধন্যবাদ। আসলে হ্যাঁ, এমনভাবে প্রতিটি রোগীরই কিছু নির্দিষ্ট বয়স সীমা আছে যে কোন বয়সে রোগটির কী ধরনের চিকিৎসা দিতে হবে। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এটি খুব স্পেসিফিক করা আছে যে কিছু ছিদ্র আছে যে ছিদ্রগুলো অবস্থান অনুযায়ী সেই ছিদ্রগুলো এমন হয় যে একটা নির্দিষ্ট বয়স পরেও ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট বয়স পরেও ছিদ্রটি বন্ধ নাও হতে পারে, কিন্তু সেই বিষয়টি অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে। নিশ্চিত না হয়ে শুধুমাত্র যে বসে বাচ্চা অসুস্থ হচ্ছে তারপরও বাচ্চাকে নিয়ে ঘরে বসে থাকার সুযোগ নেই। এইরকম জায়গাতেও কি স্যার আপনাদের যে মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে অর্থাৎ ছোট করে অপারেশন সেটা সম্ভব, নাকি বাচ্চাদের ক্ষেত্রে আসলে আমাদের পুরাটুকু কেটেই করা লাগে, বা বড়দের? না, বাচ্চাদের ক্ষেত্রেও অবস্থাটি একই রকমই। আমাদের দেশেও বাচ্চাদের ক্ষেত্রেও যে MICS সার্জারি যে বিষয়টি সেটাও আমাদের দেশেও অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিছু অপারেশনের ক্ষেত্রে আমরা MICS কার্ডিয়াক সার্জারি যেটা বলি সেই অপারেশনটি করে তার রোগের চিকিৎসা দেওয়া সম্ভব। আমি স্যার একদম তাহলে আবারও চলে যাব এই যে MICS বা MIS যেটা বলছেন যে মিনিমাল ইনভেসিভ সার্জারি, এই সার্জারির মাধ্যমে অপারেশন করাটা তো ঝুঁকিপূর্ণ অবশ্যই, কিন্তু অপারেশনের পরবর্তী যে পরিচর্যা সেটার কি যথেষ্ট সুযোগ সুবিধা বাংলাদেশে আছে, বা এটার ম্যানেজমেন্ট করার জন্য কি লোকবল পর্যাপ্ত আছে কিনা? MICS সার্জারি যেহেতু আমাদের দেশে নতুন,
সেহেতু এমআইসিএস সার্জারি বিভিন্ন দিকগুলো এখন পর্যন্ত সবার পক্ষে বোঝা, যেটা টিম ওয়ার্ক, কার্ডিয়াক সার্জারি একটা টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কের জায়গা থেকে বলতে পারি যে এমআইসিএস এর সার্জারিতে অ্যাডাপ্টেশন একটু সময় লাগবে, সেই সময়টি আমরা নিচ্ছি এখন। কিন্তু এমআইসিএস যে সার্জারি যে বেসিক বিষয়গুলো, সেই বেসিক বিষয়গুলো তো অন্যান্য কার্ডিয়াক সার্জারির মতোই, কিন্তু এমআইসিএস সার্জারির সাথে অন্য সার্জারির মূল পার্থক্যটি হচ্ছে এমআইসিএস সার্জারি যেহেতু ছোটো কেটে অপারেশন করা হচ্ছে, সেটির মরবিডিটি, দ্যাট মিনস আপনার এই পেশেন্টটির কমপ্লিকেশন বা বিভিন্ন রকম জটিলতা হওয়ার সম্ভাবনা কম, বিশেষ করে ব্যথাজনিত কারণে কিংবা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকা, এইসব বিভিন্ন বিষয়গুলো এমআইসিএস সার্জারিতে সাধারণত অনেক ক্ষেত্রেই ওপেন হার্ট, যেটা আমরা মাঝখানে কেটে অপারেশন করি, সেই বিষয় থেকে অনেক ক্ষেত্রেই কম। এবং এমআইসিএস সার্জারির মূল যে বিষয়টি ডিউরেশন অফ হসপিটাল স্টে, এই জায়গাটা থেকেই এমআইসিএস সার্জারির মূল বিষয়টা। এখানে এই এমআইসিএস সার্জারি এবং ব্যথার বিষয়টা, এই দুটো জায়গাতেই অন্যান্য যে ওপেন হার্ট সার্জারি করে আমরা করি সেই জায়গা থেকে এমআইসিএস সার্জারিতে অবশ্যই এটি কম। আরেকটা বিষয় হচ্ছে এমআইসিএস সার্জারি তে জটিলতা বেশি, আপনি যে বিষয়টি বললেন সে বিষয়টি আসলে তেমন নয়। এমআইসিএস সার্জারিতে অন্যান্য যে আমরা যে ওপেন হার্ট কার্ডিয়াক সার্জারি করি, সেইখানে যে জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা এখানেও থাকে। বরঞ্চ আমি বলবো যে এমআইসিএস সার্জারি করলে রোগীটি যেহেতু হসপিটালে থাকার পরিমাণটা কমে আসছে, তার ব্যথার পরিমাণটা কমে আসছে, এবং যেহেতু বাইরে আমরা কসমেটিক পারপাস যদি চিন্তা করি স্কারটাও কম, সেই ক্ষেত্রে এটি রোগীর জন্য অনেক বেশি উপকারী আমার কাছে মনে হয়। তাহলে মানে ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে যেই পরিমাণ পরবর্তী পরিচর্যার প্রয়োজন ছিল, অনেক সময় আইসিইউর সাপোর্টও লাগতো, কিন্তু দেখা যায় যে এমআইএস সার্জারি করলে এই সম্ভাবনাটা কমে আসে। না, ওপেন হার্ট সার্জারি মিন্স হচ্ছে যেটা আমরা স্টার্নোটমি করে, যেটা বলে আমরা ওপেন স্টার্নোটমি করে, যেটা অপারেশন মিডলাইন স্টার্নোটমি করে যে অপারেশনটি করি, মানে বুকের মাঝের হাড় কেটে যে অপারেশনটি করি, সেই অপারেশন থেকে এমআইসিএস সার্জারিতে অবশ্যই সেটি কমে যায়। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখনকার চিকিৎসাতে, কার্ডিয়াক সার্জারি চিকিৎসাতে এমআইএসটা অবশ্যই একটা দিক পরিবর্তন করেছে। ডেফিনেটলি এটি এমআইসিএস সার্জারির মূল লক্ষ্যটাই হচ্ছে আমরা আগের যে ওপেন করে যে অপারেশনগুলো করতাম, সেই অপারেশনগুলো ঝুঁকি এবং সাথে জটিলতা যাতে কমে আসে সেটাই। তো সেই জায়গা থেকে সারা বিশ্ব যেমন এই এমআইসিএসটাকে ধারণ করেছে, আমাদের দেশেও এমআইসিএস আমরা ধারণ করার চেষ্টা করে যাচ্ছি, এবং তার মাধ্যমে সত্যিকার অর্থেই রোগীর সব ক্ষেত্রেই, বিশেষ করে জটিলতা নয়, ঝুঁকি এবং অন্যান্য ইভেন যে মানসিকভাবে সে এমআইসিএস করলে যে ছোটো কেটে অপারেশন করা হচ্ছে, তার যে মানসিকভাবে যে সে আস্থাটা পাচ্ছে যে আমার হার্ট তো আমার বুকের মাঝখানে বড় করে কাটার প্রয়োজন হচ্ছে না, এই যে বিষয়টা একটু ভীতি, এটাই প্রতিটা রোগী এই ভীতিটি প্রদর্শন করে, এবং এই জন্য অনেকেই কার্ডিয়াক সার্জারি অপারেশনে আসতে চান না, তো বা করতে চান না। আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা কার্ডিয়াক সার্জারি করতে চান না শুধুমাত্র ভয়ের কারণে, অথচ এই এমআইসিএস করার মাধ্যমে, যদি ছোটোখাটো অপারেশনের মাধ্যমে, সেই ভীতিটা আমরা অনেকখানি দূর করতে পারছি। এবং ডেফিনেটলি কসমেটিক একটা পারপাসও অনেক খুব গুরুত্বপূর্ণ, অনেক রোগীর ক্ষেত্রে সেটি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ কারণ আমাদের কার্ডিয়াক সার্জারি পেশেন্ট তো শুধুমাত্র বয়স্ক পেশেন্ট নয়, এটা ইয়াং পেশেন্ট হয়, কিংবা অনেক ক্ষেত্রে বাচ্চা পেশেন্টও হয়। তো প্রত্যেকটি মানুষেরই যে আপনার নিজস্ব ধ্যান ধারণা থেকে, যে তাদের যে চিন্তাভাবনা, সেই জায়গা থেকে এবং ভয় কাটানোর জায়গা থেকে বলতে পারি যে এটা এমআইসিএস সার্জারি আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতেই এখন খুবই একটি নিউ ট্রেন্ড। এবং যেমন আমি বলতে পারি, আপনারা যেমন এখন দেখেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি, একসময় পেট কেটে পিত্তথলিতে অপারেশন করা হতো, কিন্তু এখন ছোট ফুটো করে অপারেশন করা হচ্ছে। ছোট ফুটার অপারেশন এটি কার্ডিয়াক সার্জারিতেও করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে এবং করাও হচ্ছে, সেটাকে আমরা রোবোটিক অপারেশন বলছি। কিন্তু মানুষের হাত দিয়ে যে অপারেশনটি করা হয়, সেই অপারেশনটি এখনও ছিদ্র করে অপারেশন এখন কার্ডিয়াক সার্জারিতে করা হয়নি, শুধুমাত্র ছোট কেটে 2 থেকে 3 ইঞ্চি যে অপারেশনের কথা আমি এর আগেও বলেছি আপনাদেরকে, সেই জায়গা থেকে এমআইসিএস সার্জারিটি এখন সফলভাবে সম্পন্ন করছি। আধুনিক হার্টের চিকিৎসা নিয়ে অনেক কথা জানছি, নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা আরও ডিটেলস কথা বলবো।
বিরতির আগে যেভাবে আমরা জানছিলাম এমআইএস বা হার্টের আধুনিক চিকিৎসা অপশনগুলি নিয়ে, আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আপনি অনেক আধুনিক হার্টের অপারেশনের উপর ট্রেনিংও করেছেন। সো আপনি বাইরের অপশন এবং দেশের অপশন দুইটাই আপনি কম্পেয়ার করতে পারছেন বা জানছেন। আমাদের দেশে অনেক রুগী দেশের বাইরে হার্টের চিকিৎসার জন্য চলে যায়, যেহেতু একটা ঝুঁকিপূর্ণ অপারেশন। আপনি কি মনে করেন যে হার্টের চিকিৎসায়, বিশেষ করে অপারেশনের দিক থেকে বাংলাদেশ যথেষ্ট অ্যাডভান্স হয়েছে যে এই চিকিৎসার সব কিছু বাংলাদেশে করা সম্ভব? ধন্যবাদ। আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আমাদের দেশের মানুষের সাধারণ ধারণা হচ্ছে আমাদের দেশে কার্ডিয়াক সার্জনরা খুব বেশি এফিশিয়েন্ট না, এরকম একটি ধারণা খুব সাধারণভাবে প্রচলিত, এবং এই জন্য আমাদের কাছে যখন রোগীগুলো আসেন তখন তারা বিভিন্ন ভয়ের কথা বলেন, বিভিন্ন টেনশন থেকে বিভিন্ন কথা বলেন। আমরা তাদের আশ্বস্ত করি, তারপরে হয়তো অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটি বিষয় আপনাদেরকে, আমার দর্শককে আজকে জানাতে চাই যে বাংলাদেশ, আমি বাইরের কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশের সাথে বাইরের যে এই কার্ডিয়াক সার্জারি বিষয়গত যে পার্থক্যটি, শুধুমাত্র সেটি যান্ত্রিক, দ্যাট মিনস ইকুইপমেন্টের দিক দিয়ে তারা অনেক বেশি ডেভেলপ। নতুন কোনো ইকুইপমেন্ট আসে তখন তাদের দেশে সেটি সঙ্গে সঙ্গে পাওয়া যায়, যেটি আমাদের দেশে একটু সময় সাপেক্ষ। এছাড়া অন্য যে বিষয়টি আছে সেটি হচ্ছে দক্ষতা, যে সার্জিক্যাল স্কিল যেটা বলি আমরা, কাজ করার দক্ষতা। সেই দক্ষতাতে ডেফিনেটলি আমাদের দেশের কার্ডিয়াক সার্জনদের অনেক বেশি উন্নত, এবং তারা অনেক বেশি এই দক্ষতার সাথে অপারেশনগুলো করছেন। এবং এর একটি মূল কারণ অবশ্য আমাদের দেশের জনগণ, কারণ তারা আমাদের উপর আস্থা রাখছেন কিছু কিছু ক্ষেত্রে, এবং আমাদের অনেক রোগী হচ্ছেন। বাইরের দেশে সাথে যে পদ্ধতিগত যে পার্থক্যগুলো, সেটি আমি এর আগেও আপনাকে ব্যাখ্যা করলাম যে এমআইসিএস একটি নিউ ট্রেন্ড। এমআইসিএস পদ্ধতিতে বাইরেও অপারেশন হচ্ছে, আমাদের দেশে অপারেশন হচ্ছে। আমরা বাইরের সাথে এখন যে বিষয়টি এখনও এদেশে করতে পারছি না সেটা হচ্ছে রোবোটিক অপারেশন, যেটি বলি ছোটো ছিদ্র করে রোবটের মাধ্যমে অপারেশন। সেই অপারেশনটি আমাদের দেশে এখনও সেটি আমরা শুরু করিনি, তবে এটাও অচিরেই শুরু হয়ে যাবে। তবে সেই বিষয়টির ব্যাপারে এখনও বিভিন্ন গবেষণা চলছে, সেটি কতটুকু নিরাপদ, কতটুকু, এই বিষয়গুলো এখনও বাইরের দেশে। মানে আপনি বলতে চাচ্ছেন স্যার যে ইকুইপমেন্ট, হয়তো আধুনিক ইকুইপমেন্ট বাইরের দেশে অ্যাভেলেবল, কিন্তু ম্যান পাওয়ার ওয়াইজ আমাদের দেশের এফিশিয়েন্ট কার্ডিয়াক সার্জন আছেন যারা অ্যাকচুয়ালি এই ইকুইপমেন্টগুলি এফিশিয়েন্টলি চালায়, সেই দক্ষ জনবল আমাদের দেশে যথেষ্ট আছেন। জি, আমাদের দেশে দক্ষ জনবল আছেন, আমাদের দেশে এখানে অনেক ওয়েল ট্রেন নার্স আছেন। এবং আপনি জানেন মনে হয় কার্ডিয়াক সার্জারি, আপনি জানেন যে কার্ডিয়াক সার্জারি এমন একটি অপারেশন যে একটি টিম ওয়ার্ক। সেখানে শুধুমাত্র সার্জন জড়িত নয়, এখানে অ্যানেস্থেসিস্ট আছেন এবং সাথে পারফিউশনিস্ট, যিনি ওই মেশিনটি, যেটি হার্ট বন্ধ হলে যে একটা মেশিন পরিচালনা করতে হয়, সেই পরিচালনাটার সাথে জড়িত পারফিউশনিস্ট আছেন, এবং দক্ষ নার্সের প্রয়োজন, যেটির জন্য আলাদা ট্রেন্ড আপ হতে হয়। এমনকি আইসিইউতে যে রোগীটি যে ভালো থাকবেন পরবর্তী কয়েকটা দিন, সেই বিষয়টি দেখভালের জন্য দক্ষ নার্সের প্রয়োজন। এবং সেই দক্ষ নার্সের জায়গাটাতেও আমাদের অনেক বেশি আমরা উন্নতি সাধন করেছি। এই যে পুরো টিমটি আমরা কাজ করি কার্ডিয়াক সার্জারিতে, এই জায়গা থেকে বলতে পারি যে আমাদের যে টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্ক অন্যান্য দেশের তুলনায় কোনো অংশেই কম নয়। শুধুমাত্র আমাদের দেশের সাথে বাইরের দেশের পার্থক্যটি একটি সিস্টেমের পার্থক্য, দ্যাট মিনস পদ্ধতি, যে একটা হাসপাতাল কিংবা একটা সেন্টার কিভাবে পরিচালিত হবে, এই মানুষগুলোকে কিভাবে মোবিলাইজ করতে হবে, সেই জিনিসটি যদি আমরা একটা কাঠামো দাঁড় করাতে পারি, তাহলে আমরা বাইরের দেশের সাথে অনায়াসেই বলতে পারবো আমরা বাইরের দেশে থেকে কোনো অংশে কম ভালো। তবে আপনি যেরকম বললেন যে রোবোটিক সার্জারি বা আধুনিক খুব অল্প কিছু অপশন আছে যেটার চিকিৎসা হয়তো বাংলাদেশে সম্ভব না, সেক্ষেত্রে অবশ্যই একজন কার্ডিয়াক সার্জন বাইরের দেশে কোলাবোরেটিভ সেন্টারে রেফার করতে পারেন। এই অপশনটাও তো আমাদের দেশে অ্যাভেলেবল আছে। ধন্যবাদ। আমি আসলে এই বিষয়টিতে বলতে পারি যে রোবোটিক সার্জারির জন্য বাইরের দেশে অপারেশনের জন্য পাঠানোর কোনো প্রয়োজন নেই, কিংবা বাইরের দেশ থেকে রোবোটিক সার্জারি খুব বেশি প্রয়োজন হলে, যদি একটি আধুনিক পদ্ধতি আসছে, খুব বেশি প্রচলিত না, কিন্তু যেহেতু এটি একটি যোগ করেছে আমাদের কার্ডিয়াক সার্জারির বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হিসাবে, সেই হিসাবে ওই পদ্ধতিটি রপ্ত করার জন্য প্রয়োজন
প্রয়োজন সাপেক্ষে বাইরে থেকে ম্যান পাওয়ার এনে আমাদের দেশে এটা চেষ্টা করা যেতে পারে, অথবা কার্ডিয়াক সার্জনদেরকে বাইরে পাঠিয়ে তার জন্য ওয়েল ট্রেন করা যেতে পারে, কিন্তু সেটি এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নেই। কারণ আমার কাছে মনে হয় যে MICS সার্জারি মাধ্যমেই যেহেতু নিরাপদভাবে এবং রোগীকে স্যাটিসফাই করে, যেটা বলে যে রোগীর আমরা একটা বিষয় বলি, রোগী যখন খুশি থাকেন তখন সেই কাজটিতে আমরা 100% সফলতা অর্জন করি বলেই আমরা মনে করি। তো রোগীর যে আনন্দ, রোগীর যে চাওয়া, সেই জায়গা থেকে বলতে পারি আমরা MICS সার্জারির মাধ্যমে সেই কাজটি পুরোপুরি করতে সক্ষম। শুধু এর জন্য অন্য যে বিষয়টি আপনি বললেন রোবোটিক সার্জারি, সেটি একটি খুবই রিসেন্ট নিউ টেকনোলজি, এটা এখনও তার ভালো মন্দ দিকগুলো পুরোপুরি এখনও এক্সপ্লোর হয়নি। সেই জন্য আমার মনে হয় না এটার এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন আছে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকে আমাদেরকে হার্টের অনেক আধুনিক চিকিৎসা অপশন এবং বাংলাদেশে অ্যাভেলেবল যে এই অপশনগুলি আছে সে বিষয়ে আমাদেরকে জানানোর জন্য। অবশ্যই দর্শক এই বিষয় থেকে উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ।